ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজ নতুন একটা ক্লাস শুরু করব। সামনে যে সমস্ত আমাদের এক্সামগুলো রয়েছে, সেই সমস্ত এক্সামগুলোতে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা। ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। হচ্ছে শ্রী রাজীব কুমারের অবসর গ্রহণের পর ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তার নাম কি? দেখো, ভারতের যে নতুন মুখ্য নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার যিনি হয়েছেন তার নাম কি? মনে রাখবে, জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হলো ভারতবর্ষের নতুন চিফ ইলেকশন কমিশনার। এবং যিনি আগে ছিলেন, এর আগে ছিলেন কে? রাজীব কুমার। এখানে নামটা দেয়াই রয়েছে। এবং মনে রাখবে, এই রাজীব কুমার ছিলেন কততম? 25তম, 25। আর এই জ্ঞানেশ কুমার কত নম্বর? 26 চিফ ইলেকশন কমিশন। তাহলে এবার কোশ্চেন হতে পারে আমাদের এখান থেকে জিকের কোশ্চেনের মধ্যে, এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে বা যারা ভারতবর্ষে ভোট পরিচালনা করে, এই ইলেকশন কমিশন কবে তৈরি হয়েছে? মনে রাখবে, 1950 সালের 25শে জানুয়ারি ইলেকশন কমিশন তৈরি হয়। এবং এদের হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে, নিউ দিল্লিতে এদের সদর দপ্তর। এবার দেখো, এই ইলেকশন কমিশনের জন্মদিন উপলক্ষে 25শে জানুয়ারি আমাদের বর্তমানে একটা দিবস পালন করা হয়। সেটা কি দিবস? মনে রাখবে, ন্যাশনাল, কি দিবস বলছি? ন্যাশনাল ভোটার্স ডে। গুরুত্বপূর্ণ, ন্যাশনাল ভোটার্স ডে। এছাড়াও মনে রাখবে, এই দিনে আমাদের আরেকটা দিবস পালন করা হয়, সেটা হলো ন্যাশনাল ট্যুরিজম ডে। ঠিক আছে? তার মানে এই দিনটাতে দুটো গুরুত্বপূর্ণ দিবস ভারতে সেলিব্রেট করা হয়। এটা কি বললাম? ন্যাশনাল ট্যুরিজম ডে। ঠিক আছে? তাহলে এবার কোশ্চেন হতে পারে, এই যে ন্যাশনাল ট্যুরিজম ডে, এদের আন্তর্জাতিক স্তরে আরেকটা দিবস পালন করা হয়, সেটা হলো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হিসাবে এটাকে সেলিব্রেট করা হয়। সেটা কত তারিখ? তাহলে মনে রাখবে, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যদি বলা হয় কত তারিখে আমরা পালন করি, তাহলে এটা মনে রাখবে 27শে সেপ্টেম্বর, অর্থাৎ 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হিসাবে সারা বিশ্ব জুড়ে পালন করা হয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা তিনটে দিবস আমরা বললাম। আরেকটা জিনিস আলোচনা হতে পারে, এই ইলেকশন কমিশনে প্রথম যিনি মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ওনার নাম কি? মনে রাখবে, ওনার নাম হলো সুকুমার সেন। ইনি হলেন ভারতের প্রথম, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কি নাম? সুকুমার সেন। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। 28শে জানুয়ারি থেকে 2nd ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মালয়েশিয়ার অনুষ্ঠিত 2025 সালের অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে কোন দলটি পরাজিত হয়েছিল? অর্থাৎ ভারত কাকে হারিয়ে জয়লাভ করেছিল? কি টুর্নামেন্ট? আইসিসি আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2025। প্রথমত দেখো, এই যে টুর্নামেন্ট, এই যে আইসিসি আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা শুরু হয়েছিল কত সালে? তাহলে সবার আগে মনে রাখবে, এটা স্টার্ট হয় 2023-এ, এটা প্রথম অনুষ্ঠিত হয়। এবং 2023-এ কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়। এবং মনে রাখবে, প্রথমবার তোমার কারা উইনার টিম ছিল? ইন্ডিয়া। আর রানার্স টিম ছিল তোমার ইংল্যান্ড, ছিল রানার্স টিম। এবং সেকেন্ড টাইম যেটা এবারে হয়ে গেল, অর্থাৎ 2025 সালে, এটা দ্বিতীয়বারের জন্য এই টুর্নামেন্টটা হলো। তো 2025-এ উইনার টিম, এটা কোথায় হয়েছে? 2025-এর টুর্নামেন্ট মনে রাখবে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। আর 2025-এ কারা জয়লাভ করেছে? এটাও তোমার উইনার টিম হলো ইন্ডিয়া। আর রানার্স টিম কে? তাহলে মনে রাখবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। অর্থাৎ আমাদের কোশ্চেনটা জানতে চেয়েছিল ভারতের কাছে কোন দলটি পরাজিত হয়েছিল। তাহলে এই কোশ্চেনের আনসার কি আসবে? মনে রাখবে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারত এই টুর্নামেন্টটা জিতেছে। তাহলে এবার কোশ্চেন হতে পারে, ইন্ডিয়া এখনো পর্যন্ত এই টুর্নামেন্টটা কবার জিতেছে? মনে রাখবে দুবার। দুবারই হয়েছে,
দুবারই তোমার জয়লাভ করেছে। দুবার বলতে কবে কবে? একটা 2023-এ হয়েছে, আরেকটা হচ্ছে তোমার 2025-এ অনুষ্ঠিত হয়েছে। তাহলে এবার কোশ্চেন হবে যে আগামী অর্থাৎ 2027 সালে এই টুর্নামেন্টটা কোথায় হবে? অলরেডি ঘোষণা করেছে। মনে রাখবে এটা কোথায় হবে? বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সঙ্গে আরেকটি দেশে হবে, সেই দেশটা হলো নেপাল। তাহলে কোন দুটি দেশ? বাংলাদেশ এবং নেপালে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনের আনসারটা কি হবে এখানে? মনে রাখবে দক্ষিণ আফ্রিকা। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, 2024 সালে কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? প্রথমত এই যে কর্নেল সিকে নাইডু, ইনি কে? এনার একটা আলাদা পরিচয় আছে। এই কর্নেল সিকে নাইডু হলো ভারতবর্ষের যে প্রথম যে টিমটা খেলতে গিয়েছিল লন্ডনে, বা প্রথম টেস্ট ম্যাচ, সেই টিমের ইনি ছিলেন অধিনায়ক। অর্থাৎ ইনি হলেন ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন। টেস্ট ক্যাপ্টেন এটা বলা যেতে পারে, অথবা আরেকটাও বলা যেতে পারে ফার্স্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, বা ভারতীয় ক্রিকেট টিমের প্রথম অধিনায়ক। কারণ প্রথম যে ম্যাচটা হয়েছিল সেটা ছিল টেস্ট ম্যাচ। তো টেস্ট টিমের অধিনায়ক বললেও ইনি, বা ভারতের প্রথম অধিনায়ক বললেও এনার নামই বলা হয়। তো এনার নামে এই যে পুরস্কারটা, এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা কাকে দেওয়া হয়? রিটায়ার অর্থাৎ যে সমস্ত সিনিয়র ক্রিকেটার, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। অর্থাৎ ক্রিকেটারদেরই দেবে, কিন্তু সেটা যারা অলরেডি অবসর নিয়ে নিয়েছে তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। আর এই পুরস্কারটা আমাদের কবে চালু হয়েছে? তাহলে মনে রাখবে এটা স্টার্ট হয়েছিল 1994 সালে। এই পুরস্কারটা আমাদের দেওয়া শুরু হয়েছিল। ভারতবর্ষে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়। এবং এই পুরস্কারটা কারা দেয়? মনে রাখবে বিসিসিআই থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। তো এই পুরস্কারটাই লাস্ট অর্থাৎ 2024-এ তোমার কে পেয়েছে এটাই কোশ্চেন। তাহলে 24-এ কে পেয়েছে? তাহলে মনে রাখবে সচিন তেন্ডুলকারকে 2024-এ এই প্রাইজটা দেওয়া হয়। কিন্তু যদি এবার কোশ্চেন হয় তাহলে 2023-এ কে পেয়েছে? তাহলে মনে রাখবে 2023-এ এরা দুজন পেয়েছিল, অর্থাৎ রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার। এদের দুজনকে 2023-এ এই প্রাইজটা দেওয়া হয়। তাহলে 23-এ তোমার দুজন এই প্রাইজটা পেয়েছেন। আর কি কোশ্চেন হতে পারে? যে প্রথম কে পেয়েছে? তো আমাদের জিকের পার্টের মধ্যে। তাহলে প্রথম 1994 সালে এই পুরস্কারটা তোমার কে পেয়েছে? তাহলে মনে রাখবে লালা অমরনাথ। এনাকে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। ঠিক আছে? এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে। বলছে আগামী মে মাসে একজন ভারতীয় বায়ুসেনা জওয়ান মহাকাশে যাবে, তার নাম কি? অ্যাকচুয়ালি আমরা জানি ইসরো যে গগনযান পাঠাবে, সেখানে বেশ কয়েকজন ব্যক্তিকে সিলেকশন করেছে, তাদের মধ্যে ইনি একজন। তো এই বায়ুসেনা জওয়ানকে ইসরো থেকে মহাকাশে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠাবে, অর্থাৎ গগনযানের আগে অভিজ্ঞতার জন্য এনাকে পাঠাচ্ছে। তো সেটা কোন দেশ থেকে যাবে? ইউএসএ থেকে যাবে। এবং ইউএসএ তে মনে রাখবে আমেরিকার হিউস্টনে যে মহাকাশ বাণিজ্য যে সংস্থা রয়েছে অ্যাক্সিয়াম স্পেস, কি নাম বললাম? অ্যাক্সিয়াম স্পেস। তো সেই অ্যাক্সিয়াম স্পেস সংস্থা একটি মিশন চালু করেছে, যার নাম দিয়েছে অ্যাক্সিয়াম মিশন 4, অথবা শর্ট ফর্মে যদি বলি আমরা অ্যাক্সিয়াম মিশন 4 বা AX4, এই মিশনটার নাম দেওয়া হয়েছে। যে মিশনে 4 জনকে মহাকাশে স্পেস ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন আছে সেখানে পাঠানো হবে। এই 4 জনের মধ্যে ভারতের একজন রয়েছে। তো ওনার নামটা কি? এই শুভ্রাংশু শুক্লা। এনাকে পাঠানো হচ্ছে। এবং এই পাঠানোর পেছনে ইসরোর একটা ভূমিকা রয়েছে। এবং যারা যাবেন কেউ রয়েছে পোল্যান্ডের, কেউ রয়েছে তোমার হাঙ্গেরি। তো এরকম এক একজন ব্যক্তি যাদেরকে পাঠানো হচ্ছে। এবং মনে রাখবে এই শুভ্রাংশু শুক্লা প্রায় 41 বছর পর, মানে 1984-তে ভারত থেকে প্রথম ভারতীয় হিসাবে স্পেসে যিনি গিয়েছিলেন, আমরা সকলেই তার নাম জানি। তো
তার ৪১ বছর পর এই শুভ্রাংশু শুক্লাকে আবার পাঠানো হচ্ছে কোনো পুরুষ হিসাবে, তিনি দ্বিতীয় ব্যক্তি হিসাবে মহাকাশে যাবেন। তাহলে ১৯৮৪-তে কে গিয়েছিল? রাকেশ শর্মা গিয়েছিল। তার ৪১ বছর পর এবছরে তোমার কে যাবে ভারতে, বা ভারতীয় ব্যক্তি শুভ্রাংশু শুক্লা। আর ইনি কোথা থেকে যাবে? ইউএসএ থেকে তুমি তোমার মহাকাশে যাবে। আর ইসরো এই ব্যক্তির জন্য এই সংস্থার কাছে অর্থাৎ অ্যাক্সিয়াম স্পেসের কাছ থেকে একটি সিট কিনেছে অর্থের বিনিময়ে, যাতে তিনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তাহলে এই কোশ্চেনের উত্তরটা আমাদের কি হবে? শুভ্রাংশু শুক্লা। আর যে মিশনটার নাম দেওয়া হয়েছে AX4, আর এটা কারা পরিচালনা করছে? অ্যাক্সিয়াম স্পেস, যারা কিনা মহাকাশ বাণিজ্য সংস্থা, ইউএস এর একটি সংস্থা। এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি রয়েছে দেখো, সম্প্রতি আমেরিকা সরকার ভারতীয় পণ্যের উপরে কত শতাংশ শুল্ক কার্যকর করেছে? দেখো এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কেউ বলে ২৭, কেউ বলছে ২৬। অ্যাকচুয়ালি ২৭ প্রথমে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, কিন্তু পরে এটাকে তোমার চেঞ্জ করে। তো অ্যাকচুয়ালি যখন শুরুতে এটা ২৭ বলা হয়েছিল, অর্থাৎ আমেরিকাতে যা এক্সিকিউটিভ অর্ডারে তোমার ২৭% শুল্ক কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা কমিয়ে ২৬% করা হয়েছে। এবং এটা কবে চালু করা হয়েছে? তাহলে মনে রাখবে, প্রথমত এটা তার মানে কত পার্সেন্ট হবে? 26%, যেটা ভারতীয় পণ্যের উপরে এরা কর চাপিয়েছে। আর এটা তোমার কবে থেকে চালু করা হয়েছে? তাহলে মনে রাখবে 9 এপ্রিল থেকে এটা তোমার চালু করা হয়েছে। ঠিক আছে? তো প্রথমে বলেছিলাম এক্সিকিউটিভ অর্ডারে ২৭% ছিল, কিন্তু পরে এটা চেঞ্জ করে ২৬% করা হয়েছে। এবং এটা বিভিন্ন দেশের উপরে, যেমন আমেরিকার পণ্যের উপর চীন শুল্ক চাপিয়েছে প্রায় ৩৪%। ঠিক আছে? তো এরকম বিভিন্ন দেশ আমেরিকার পণ্যের উপরও যেমন ট্যাক্স চাপিয়েছে বা শুল্ক চাপিয়েছে, তেমনি আমেরিকা সরকার তোমার এই অন্য দেশের যে পণ্যের উপরে তোমার কিন্তু শুল্ক চাপিয়েছে বিভিন্ন পার্সেন্টেজ। তো ভারতীয় পণ্যের উপর তারা যে শুল্কটা চাপিয়েছে তার পরিমাণটা হলো ২৬% আপাতত বলা হয়েছে। এবার আসি পরেরটায়। পরের কোশ্চেনটা কি বলেছে? মায়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধার কার্যের জন্য বা সাহায্যের জন্য ভারত সরকার যে অপারেশন চালিয়েছে তার নাম কি? তো দেখো, মায়ানমারে যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, বেশ কয়েক হাজার মানুষ এখানে মারা গেছেন। তো তাদের ত্রাণ, উদ্ধার কার্য, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পৌঁছে দেবার জন্য অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যে অপারেশনটা চালিয়েছে তার নামটা কি? ডি, অর্থাৎ অপারেশন ব্রহ্ম। এটাই তোমার অপারেশনটার নাম, এটাই তোমার চালিয়েছিল সেনাবাহিনী। এবং ভারত থেকে নৌজাহাজে প্রায় ৪৪২ মেট্রিক টন খাদ্য তোমার পৌঁছে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তাহলে এবার এখানে কোশ্চেন হতে পারে, বেশ কয়েকটা আরেকটা অপারেশনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেমন অপারেশন দোস্ত। অপারেশন দোস্ত কখন হয়েছিল? মনে রাখবে, টার্কি সিরিয়াতে যে আর্থকুয়েক হয়েছিল বা ভূমিকম্প হয়েছিল ২০২৩-এ, তাই বললাম টার্কি এবং সিরিয়া, এই দুটি দেশে যখন আর্থকুয়েক হয়েছিল ২০২৩ সালে, সেই সময় সেনাবাহিনী যে অপারেশনটা চালিয়েছিল তার নাম ছিল অপারেশন দোস্ত। এটা কবে হয়েছিল? ২০২৩-এ। সেকেন্ড হচ্ছে অপারেশন দেবী শক্তি। এই দেবী শক্তিতে কি রয়েছে? আফগানিস্তানে যখন সরকার ভেঙে যায় বা তালিবানিরা ক্ষমতা দখল করে, তো সেই সময় আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিক বা অন্য দেশের নাগরিকদের উদ্ধার কার্যের জন্য ভারতীয় সেনাবাহিনী যে অপারেশনটা চালিয়েছিল তার নাম ছিল অপারেশন দেবী শক্তি। তো এই অপারেশনটা তোমার যদি বলা হয় কত সালে হয়েছে, তাহলে মনে রাখবে এই অপারেশনটা হয়েছে ২০২১ সালে। আর কোথায় কোথায় হয়েছিল? আফগানিস্তানে, বা আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার কার্যের জন্য তোমার এই অপারেশনটা হয়েছিল। আর থার্ড বলেছে অপারেশন কাবেরী। এটা কি কারণে হয়েছিল? মনে রাখবে, সুদানে যে কনফ্লিক্ট বা সুদানে ওদের যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল বা গৃহযুদ্ধ হয়েছিল,
সেই সময় ওই দেশে যে ভারতীয়রা আটকে ছিল তাদের উদ্ধার কার্যের জন্য এটা ছিল একটা অপারেশন। আর এই অপারেশনটাও কবে হয়েছে? 2023 সালে। আর কোন দেশ থেকে? তাহলে মনে রাখবে সুদান থেকে উদ্ধার কার্য করা হয়েছিল ভারতীয় নাগরিকদের। এবং সেখানে নৌবাহিনীর একটি জাহাজও ভূমিকা নিয়েছিল, তার নাম আইএনএস সুমিধা, যে জাহাজটাকেও এখানে ব্যবহার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যের বনাঞ্চল দখলদারিতে শীর্ষস্থানে রয়েছে? তো দেখো, ভারতবর্ষে রিসেন্টলি অর্থাৎ ভারতীয় যে পরিবেশ মন্ত্রক, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জাতীয় গ্রিন ট্রাইব্যুনালকে একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টটা এখনো সম্পূর্ণ হয়নি, এখনো রিপোর্ট কালেক্ট করা মানে ইনফরমেশন কালেক্ট করা চলছে। বাট যেটুকুনি রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হচ্ছে ভারতে প্রায় 13,000 অর্থাৎ 13,000 তোমার যে এরিয়া, কত বললাম? 13,056 বর্গ কিলোমিটার। 13,056 যে বর্গ কিলোমিটার, এই যে বনভূমি বর্গ কিলোমিটার, এই যে টোটাল এরিয়াটা তোমার সম্পূর্ণ বেদখল হয়ে গেছে, বা বলতে পারো দখলদারি মানে তোমার হয়েছে, বিশাল এরিয়া। ঠিক আছে, তাহলে কতটা জবরদখল হয়েছে? তাহলে তোমার মনে রাখবে 13,056 বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে বনাঞ্চল যেটা দখল হয়েছে। এবং বলা হচ্ছে এই এরিয়াতে ভারতের দিল্লি, সিকিম, গোয়ার মতন যে আয়তন, এই তিনটে জায়গাকে মিলিয়ে এদের যে আয়তন তার থেকেও বেশি যে বনাঞ্চল যেটা তোমার কিনা দখল হয়েছে। এবং এর আলোচনা চলছে আরো বেশ কয়েকটা রাজ্যের ওর গবেষণা চলছে, যে জায়গাগুলোতে কতটা পরিমাণ বনাঞ্চল দখল হয়েছে তারও রিপোর্ট আগামী দিনে এরা দেবে। তো আপাতত যেটুকুনি রিপোর্ট পাবলিশড হয়েছে, তো সেই রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল কোন রাজ্যে দখল হয়েছে? তাহলে মনে রাখবে মধ্যপ্রদেশ। মানে আমাদের কোশ্চেনের আনসার অনুযায়ী মধ্যপ্রদেশ, যেখানে কিনা 5,460, কত বললাম? 5,460.09 বর্গ কিলোমিটার এলাকা দখল হয়েছে। সেকেন্ড হলো আসাম। আসামে প্রায় 3,620.9 বর্গ কিলোমিটার এলাকা তোমার দখল হয়েছে। থার্ড পজিশনে যদি বলে কর্ণাটক, যেখানে 863.08 বর্গ কিলোমিটার এলাকা দখল হয়েছে। এবং ফোর্থ পজিশনে আছে মহারাষ্ট্র, যেখানে কিনা 575.54 বর্গ কিলোমিটার এলাকা তোমার দখল হয়েছে। তো এই রিপোর্টটাই রিসেন্টলি জাতীয় যে গ্রিন ট্রাইব্যুনাল তাদেরকে দেয়া হয়েছে। এবং কারা দিয়েছে? কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। আগেই বলছি এই রিপোর্টটা এখনো সম্পূর্ণ হয়নি, যেটুকুনি রিপোর্টটা তোমার জমা পড়েছে সেই রিপোর্ট অনুযায়ী যদি বলা হয় কতটা তাহলে বনাঞ্চল দখল হয়েছে টোটাল, এইটা টোটাল হলো এটা পরিমাণ। আর তাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেগুলো আমি এখানে বললাম। মধ্যপ্রদেশ ফার্স্ট, সেকেন্ড আসাম, থার্ড কর্ণাটক, ফোর্থ হলো মহারাষ্ট্র। ওকে, তো এই হলো আজকে ক্লাস। তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমি, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর সেখানে জয়েন করতে গেলে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করতে। সকলে ভালো থেকো, বাই টাটা।